কেমন মা তুমি? মাইয়ার খোঁজ খবর রাখো না নাকি? ওর বাপ জানে তুমি যে এমন হেয়ালি করো? অরুণিমা বেগম মহিলাকে থামিয়ে দিয়ে বললেন, আপা চুপ করো। চুপ করমু কেন? তাহসিন কই থাইকা এই মাইয়া বিয়া কইরা নিয়ে আইছে? মাইয়ার খেয়ালি যদি না রাখতে পারবে তাহলে বিয়া করছে কেন? মাইয়া কি জানতো না বিয়ার পর বাচ্চা পালা লাগবো? ময়ূরী এবার না চাইতেও বিরক্ত হয়ে নরম গলায় বলল, আপনাদের সমস্যাটা কি ফুপু? ওকে পেটে ধরিনি, এটাই কি আমার দোষ? আমি নামাজে দাঁড়িয়েছিলাম, ফাহাদের সাথে পুতুল খেলছিল। আমি জানবো কি করে এসব হবে? বাহানা দেখাইও না। অরুণিমা বেগম এবার গলায় চওড়া করলেন। আপা দয়া করে চুপ থাকো। তোমরা বের হও দেখি ঘর থেকে। বাহিরে আরও কাজ আছে, সেগুলো গিয়ে করো তোমরা। ঘরের মানুষ কমে এলেও পুতুলের কান্না থামলো না। কুসুম বাইরে গিয়ে তাওসিনকে খবর দিতেই সে ছুটে এলো বাড়ির ভিতর। মেয়ে আর বউকে নিয়ে এলো নিজের ঘরে। পুতুল ময়ূরীর কোলে বুকে মাথা রেখে হেঁচকি তুলছে। মাঝে কেটেছে ঘণ্টাখানেক। ময়ূরী হাজারবার প্রশ্ন করেছে তাকে কে মেরেছে। বাচ্চাটা উত্তর দেয়নি, সারাক্ষণ কেঁদে গেছে। তাওসিন বাড়িতে হাঙ্গামা করেছে এটা নিয়ে। এত এত মানুষ বাড়িতে থাকতেও এমন একটা ঘটনা কি করে ঘটে? তাওসিনের মুখ গম্ভীর, ময়ূরীর চোখটাও ছলো ছলো। পুতুলের গাল ফুলে উঠেছে ব্যথায়। বাচ্চাটা কতই না ব্যথা পেয়েছে। সে সাবধানে পুতুলকে বালিশে শুয়ে দিল। গাল বেয়ে গড় গড় করে গড়িয়ে পড়ল চোখের জল। কেন কাঁদছে মেয়েটা? তাসিন ভারী নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে বুকে টানলো বউকে। মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, তোমার কি হলো? ময়ূরী নাক টেনে নিচু স্বরে বলল, আমি খেয়াল রাখতে পারিনি। সবাই বলে গর্ভে ধারণ করিনি বলে ওর খেয়াল রাখিনি আমি। আপনি বিশ্বাস করুন, আমি ঘরে এসে নামাজে দাঁড়িয়েছিলাম, পুতুল ফাহাদের সাথে খেলছিল, কিন্তু হঠাৎ করেই এমন একটা কাণ্ড ঘটে গেল। তাওসিন ওর মাথায় হাত বুলিয়ে দিল। আমিও তো ওকে জন্ম দিইনি, তাই বলে কি আমি ওর বাবা না? মানুষ অনেক কথাই বলে মৌরি। আমরা ঠিক থাকলে মানুষের কথায় কি আসে যায়? আমি তো জানি তুমি ঠিক কতটা ভালোবাসো ওকে। ভয় হয় আমার, মানুষের এমন বিষযুক্ত কথা শুনে মেয়েটা না আবার ভুল বুঝে বসে আমায়। তাওসিন চুপ রইল। ঘরের মধ্যখানে নীরবতা নেমে আসতেই ময়ূরী বলল, পুতুলকে কে মারলো? মেয়েটার পুরো শরীর ব্যথা, জ্বরে শরীর জ্বলছে তার। তাওসিন ঠোঁট কামড়ে বলল, সেটা বুঝতে পারছি না। রাত পেরিয়ে ভোর নেমেছে। বাহিরে তখন মিটিমিটি আলোয় আলোকিত চারপাশ। তাওসিন নামাজ পড়ে সবে ঘরে ঢুকেছে। ময়ূরী ঘরের মধ্যখানে জায়নামাজ পেতে সেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতে ব্যস্ত। তাওসিন দরজা আটকে বিছানার নিকটে গিয়ে মেয়ের কপালে হাত রাখল। জ্বরটা বেড়েছে বোধহয়। বুকের ভিতরটাই কেমন চিনচিন ব্যথা করছে। যে মেয়ের পাশে শুয়ে বুকে টেনে নিল তাকে। সে বাইরের কাজে এতই ব্যস্ত যে ঘরের ভিতরে কি হচ্ছে সেদিকে নজর দেওয়ার সময় পায়নি। মেয়েটার সাথে কে এমন করতে পারে? কেনই বা পুতুল এই সওদাগর বাড়ি আসতে এত ভয় পাই? কত কত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। ময়ূরী উঠে এলো। দোয়া পড়ে মেয়ের মাথায় ফু দিয়ে তাহসিনকে বলল, আপনি একটু ডক্টরকে ডেকে আনুন বাড়িতে, সারাটা রাত বাচ্চাটা কেঁদেছে। এখন তো সম্ভব নয়, আর একটু বেলা হোক, তারপর যাব। তুমি এক কাজ করো, পুতুল উঠলে ওর শরীর মুছিয়ে দিও। ঠিক আছে, আমার কিছু কথা ছিল আপনার সাথে। কি? ময়ূরী পাশে গিয়ে বসলো। শুষ্ক ঠোঁট ভিজিয়ে হাতের তসবি পাশে রেখে বলল, চম্পা খালাকে এই বাড়িতে আপনার চাচা এনেছিলেন শুনেছি। হ্যাঁ। কবে থেকে উনি এই বাড়িতে থাকেন? 2 বছর একটু বেশি হয়ে গেছে বোধহয়। উনি কে আপনি জানেন? ওনার ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছেন? তাওসিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি গ্রামে থাকি না, বছরে একবার এসে 2-3 দিন থেকেই ফিরে যাই। ওসব দেখার সময় কই আমার? ময়ূরীর রাগ হলো খুব। লোকটা তার কথার মানে বুঝতে পারে না। মেয়েটা বিরক্ত হয়ে পড়ল। গ্রামে এসেছেন আজ কতদিন? অন্য কাজ নিয়ে পড়ে থাকলে হবে? আগে বাড়ির দিকে নজর দিন, তারপর বাকি সব। তাহসিন মাথা নাড়ালো। ময়ূরী আয়নার সামনে গিয়ে মাথায় হিসাব খুলে আঁচল চাপলো মাথায়। এখনই রজনী বেগম গলা ছেড়ে ডাকবেন তাকে। মেয়েটা আগেই ঘর থেকে বের হলো। ঘরের বাহিরে বের হতেই আফিয়ার সাথে দেখা হলো। সে ছাদে গিয়েছিল ভেজা কাপড় ছড়িয়ে দিতে। এই সাত সকালে কোথায় যাচ্ছ? ময়ূরীর প্রশ্নে আফিয়া উত্তর দিল, ছাদে গিয়েছিলাম ভেজা কাপড় দিতে। এই ঠান্ডার দিনে সাত সকালে গোসল করো কেন শুনি? ঠান্ডা লেগে গেলে বুঝবে পরে। মেয়েটার বোকা কথায় আফিয়া চোখ পাকালো। একটা মারবো চর। বিয়ে হয়েছে এখনো ঘটে বুদ্ধি আসেনি? কারোর সামনে এমন প্রশ্ন করে বসো না যেন। চলো নিচে যাই।
নিচে আজ সকাল সকাল ব্যস্ততায় ঘিরে ধরেছে সবাইকে। ডাইনিং টেবিলে বসে আছেন রমজান সওদাগর ও বোরহান সওদাগর। এই সাত সকালে তাদের নাস্তা দেওয়া হয়েছে। ময়ূরী আশ্চর্য হয়ে কনকের মায়ের কাণ্ড দেখছেন। মহিলার স্বামীকে খাবার পরিবেশন না করে পাশে দাঁড়িয়ে তামাশা দেখছেন। অন্যদিকে চম্পা কাজ করছে। সে আফিয়ার সাথে এগিয়ে যেতে যেতে চম্পার দিকে নজর রাখল। চম্পা হঠাৎ চোখ তুলে তাকায় ময়ূরীর দিকে। চাহনিটা কেমন অদ্ভুত। বোরহান সওদাগর খাওয়া শেষে ময়ূরীকে ডাকলেন কাছে। ময়ূরী এগিয়ে এলো দাদা শ্বশুরের নিকট। সোফায় বসে তিনি কিছু কাজ করছিলেন। ময়ূরী আসতেই তিনি গম্ভীর গলায় তাকে বসতে বলল অপর পাশে সোফায়। ময়ূরী বেশ আশ্চর্য হয় লোকটার আচরণে। এ বাড়ির কোনো মেয়ের সাহস নেই তার মুখের উপরে কথা বলার। বোরহান সওদাগরের সামনে কোনো মেয়ে কখনো এভাবে বসেছে কিনা তারও সন্দেহ আছে। সেখানে ময়ূরী তার নাতির বউ হলেও তাকে সবার থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। সে বসলো সোফায়। দাদার পাশে ছোট চাচা বসেছিলেন। ময়ূরী চোখ তুলে একবার তাকালো। লোকটাকে তার পছন্দ নয়। এক প্রকার বাধ্য হয়ে তার সামনে স্বাভাবিক টাকার আচরণ করতে হয় তার। মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল। বোরহান সওদাগর বললেন, তাহসিনকে বলে দিস ডাক্তারকে আমি আসতে বলছি। ময়ূরী মাথা নাড়ালো। তিনি ফের বললেন, কাল যা হয়েছে এসব নিয়ে তাকে ভাবতে মানা করবি। বাড়িতে কত বাচ্চা কাচ্চা আছে, হয়তো তাদের থেকেই ব্যথা পেয়েছে। ময়ূরী কপালে ভাঁজ ফেলল। মেয়েটা কখনো তাহসিন ছাড়া কারো চোখে চোখ রেখে কথা বলে না। আজ দাদা শ্বশুরের কথা শুনে অবাক হলো। প্রথম তার চোখের দিকে শক্ত নজর রাখল। মাফ করবেন দাদা, তবে এই ঘটনা কি আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? স্বাভাবিক নয়। অবশ্যই নয়। পুতুল আপনার নাতির মেয়ে। তাকে ছোট থেকে আপনারা মানুষ করেছেন। আমার থেকে ভালো আপনারাই যে ভালো জানেন পুতুল কেমন ধরনের বাচ্চা। জানি বলেই বলছি, ওর বাবা আমার কথা শুনবে না। তুই বরং বুঝিয়ে বলবি একবার। ময়ূরীর চোয়াল শক্ত হলেও ঠান্ডা গলায় বলল, এটা যদি স্বাভাবিক ঘটনা হয়ে থাকে তাহলে এসব নিয়ে আমি কিংবা উনি একটা কথাও বলবো না। কিন্তু এমন যদি হয় পুতুলকে কেউ মেরেছে কিংবা ভয় দেখিয়েছে তাহলে কি হবে দাদা? এমন কিছুই হয়নি, শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছিস। বিয়ে বাড়িতে কোনোরূপ ঝামেলা হোক আমি চাই না। সেটা আমিও চাই না, কিন্তু ওই ব্যক্তি ধরতে পারলে তার হাত পা ভেঙে নদীতে ভাসিয়ে দিতে দুবারও ভাববে না। পাশ থেকে রমজান সওদাগর ঠান্ডা গলায় বললেন, ছোট বৌমা, এত রেগে যাচ্ছ কেন? বাবা যা বলছে করতে, সমস্যা কোথায়? বাচ্চাটা তো আমার চাচা। আজ যদি ওকে আমি পেটে ধরতাম তাহলে কি আমার পরাণ পুড়তো না? আমার কষ্ট হতো না আমার বাচ্চার কষ্ট দেখে? কাল সারাটা রাত সে ঘুমায়নি শরীর ব্যথায়। এত কিছু চোখের সামনে ঘটেছে তবুও আপনাদের চোখে কিছু পড়ছে না? বেশ, কে পুতুলের সাথে এমন করছেন? ধরতে পারলে তোমার কথাই মেনে নেব। তবে এই 2 দিন একটু তাহসিনকে শান্ত থাকতে বলো। সে নিচে নামলেই বাড়ি মাথায় তুলবে। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। ময়ূরী বাধ্য হয়ে মাথা নাড়ালো। সকালে সে ঘরে গিয়ে তাহসিনের সাথে কথা বলে এসেছে। ডক্টর এসেছিলেন এবং ওষুধ দিয়ে গেছেন পুতুলকে। বাচ্চাটা কিছুতেই নিচে নামবে না। ময়ূরী সকালে দুজনের জন্য খাবার নিয়ে ঘরে এলো। পুতুল বাবার সামনে বসে আছে। তাহসিন মেয়ের মাথার চুল আঁচড়ে দিচ্ছে। শেষে বেনি কেটে দিয়ে মেয়েকে কোলে নিয়ে বসলো। ময়ূরী বলল, খাবার খেয়ে নিন, আমি পুতুলকে খাইয়ে ওষুধ খাইয়ে দিচ্ছি। তাহসিন হাত ধুয়ে এলো। মাংস দিয়ে খিচুড়ি রান্না হয়েছে সকালে। অরুণিমা বেগম পুতুলের জন্য ঝাল ছাড়া আবার আলাদা করে মাংস খিচুড়ি রেঁধে দিয়েছেন। ময়ূরী খাবারে হাত দেওয়ার আগেই বিছানায় এসে ভালো করে বসলো। ময়ূরী পুতুলকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছিল। ছোট্ট পুতুল হাত দিয়ে কখনো মায়ের আঁচল ধরে, কখনো বাবার দিকে তাকাচ্ছে। জ্বরের কারণে চোখ দুটো একটু ভারী, তবু মা বাবাকে কাছে পেয়ে শান্ত। হঠাৎ তাহসিন খিচুড়ির লোকমা তুলে ময়ূরীর মুখের সামনে ধরে বলল, হা করো তো বেগম সাহেবা, বেগমকে রেখে একা একা খায় কি করে? ময়ূরী এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখ তুলে তাকালো তাহসিনের দিকে। লোকটার মুখে অদ্ভুত এক দৃঢ়তা, যেন আজ না খাইয়ে ছাড়বে না। আমি খেয়েছি। আবার খাও। আপনি খান। সকাল না খেয়ে ঘুরঘুর করছে কেন? সামনের সপ্তাহে পরীক্ষা, মনে আছে? পারলে ঘন্টায় ঘন্টায় খাবার খাবে। পরীক্ষার প্রত্যেক দিন মাছের মাথা দিয়ে ভাত খাবে, বুঝলে? পরীক্ষায় ভালো নাম্বার না পেলে খবর আছে তোমার। এসব এখন করার সময় হয়েছে? পুতুল দেখছে বলেই তো। তাহসিন শান্ত গলায় বলল, ওকে বুঝতে দাও, বাবা মা একসাথে থাকলে কেমন হয়। মা,
তুমি হাঁ করো না কেন? পুতুল হেসে উঠল। এই কথাটুকুতেই ময়ূরীর সব আপত্তি গলে গেল। সে একটু লজ্জা লজ্জা মুখে ধীরে মুখ খুলল। তাহসিন খুব যত্ন করে লোকমাটা তার মুখে তুলে দিল। ময়ূরী খাওয়া শেষ করতেই তাহসিন নিজের আঙুলে লেগে থাকা ভাত নিজের আঁচলে মুছে নিল। আরে এক লোকমা। সে নরম গলায় বলল। না, আপনি খান। আমি খাচ্ছি তো। তাহসিন হালকা হাসল। তোমার খাওয়াতেই। ময়ূরীর বুকের ভিতরটা কেমন করে উঠল। এই মানুষটা বাইরে যত শক্ত, ভিতরে ঠিক ততটাই নরম। আর যেন সেটা নতুন করে টের পেল সে। অদ্ভুত ধরনের মানুষ তাহসিন। দুদিন আগেও এই লোকটা একটা বাচ্চার ভয়ে কিভাবে নিজের শখের বউয়ের সাথে সংসার ভাঙতে যাচ্ছিল, আবার বউকে হারানোর ভয়ে বাচ্চাদের মতো বউকে জড়িয়ে ধরে কাঁদছিল। মেয়েটা ঠোঁট কামড়ে ধরল। এমন একটা সংসার কি করে তার হলো বুঝতেই পারে না। খাওয়া শেষ হলে ময়ূরী ঔষধ বের করলো। এটা নাও, এটা খেতে হবে। পুতুল মুখ পাকালো। তিতা। তাহসিন মেয়েকে একটু শক্ত করে জড়িয়ে ধরল। আমার সাহসী মেয়েটা না, একবারে খেয়ে ফেলেন আম্মা, তারপর আমি গল্প বলবো। ময়ূরী চোখের কোণে তাকিয়ে দেখল বাবা মেয়ের এই দৃশ্যটা। বাচ্চাটা ঔষধ খাওয়ার সময় নাক মুখ কুঁচকে রেখেছিল। ওকে বুকে জড়িয়ে ধরে তাহসিন গল্প বলছে। ময়ূরী কপাল কুঁচকে শুনছে তাহসিনের আজগুবি গল্প। গল্পের কোনো আগামাথা নেই বললেই চলে। নিচে সে আর যাবে না হলুদ হওয়ার আগে। মানুষের খোঁচা দেওয়া কথা তার পছন্দ নয়। ঘরের দরজার দিকে ফাহাদ ঢুকলো তখন। হাতে ইয়া বড় 2টা চকলেটের প্যাকেট আদনান কিনে দিয়েছে। সে গুটি গুটি পায়ে এগিয়ে এলো। ময়ূরী তাকিয়ে রইল ছোট ভাইয়ের দিকে। বাচ্চাটা তাহসিনের কোলে পুতুলকে দেখে বলল। ও দুলাভাই, আমারে কুলে নিবা না? তাহসিন ঘাড় বাঁকিয়ে নিজের দৃষ্টি রাখলো। ছোট ফাহাদকে বিছানায় উঠিয়ে আনতেই সে একটা চকলেট পুতুলের দিকে এগিয়ে দিয়ে বলল। এটা তোমার? পুতুল নিল সেটা, ছোট করে বলল। শুক্রিয়া। ময়ূরী হেসে ফেলল পুতুলের মুখে শুক্রিয়া বলা শুনে। সে কয়েকদিন আগেই বলেছিল কেউ কিছু দিলে তাকে শুক্রিয়া বলতে। সে পুতুলকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিল। আর চোখে তাহসিনের দিকে তাকিয়ে আদুরে গলায় বলল। মা, কাল কি হয়েছিল বলবে না আমায়? কেউ তোমায় মেরেছিল? আমাকে বলো, আমিও তাকে মেরে দেব। পুতুল ভয়ে গুটিয়ে এলো। কিছুতেই বাচ্চাটার নাম মুখে আনলো না। ময়ূরী ভাবলো পুতুলের একটু ভয় কাটতে দেওয়ার সময় দেওয়া উচিত। তার আগেই জিডি সে করতে পারে। তাহলে তো হলোই। দুপুরের আগ দিয়ে নূপুরের হলুদের ব্যবস্থা করা হলো। নূপুরকে সওদাগর বাড়ির পুকুর পাড়ে হলুদ দেওয়া হয়েছে। সেখান থেকেই মহিলারা মিলে তাকে নিয়ে বাড়ির ভিতরে গেছে চেঞ্জ করাতে। মধু উঠোনে বসে বসে কাঁথা সেলাই করছে ওয়াহিদের জন্য। পুলিশ সাহেব খালার কাছে আবদার করেছে নতুন কাঁথা সেলাই করে দিতে। মেয়েটার চোখে মুখে বিরক্ত। সামনেই ওয়াহিদ বড় পাটির মধ্যে বালিশ বিছিয়ে শুয়ে শুয়ে মধুকে বিরক্ত করছে। মধু আর চোখে তাকালো তার দিকে। ওয়াহিদ ভ্রু নাচিয়ে বলল। কিরে, এমন করে তাকাচ্ছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মধু চোখ পাকিয়ে বলল। আপনি খুব বেহায়া। আমার পিছনে লেগে আছেন কেন বলুন তো? যান না থানায় গিয়ে আসামি ধরুন। তোকে একদিন ধরবো ভাবছি, এমন ভাবে ধরবো না ছুটতে পারবি না আর ছুটতে চাইবি। বাজে কথা বলবেন না। আপনার ধারের কাছে যেতে আমার বয়েই গেছে। অথচ আমার পাশেই বসে আছিস। চুপ করবেন। আমাকে আবার আমার কাজ করতে দিন। ঘরে বিছানা থাকতে আবার এখানে এলেন কেন? ওয়াহিদ 2 হাত মাথার নিচে দিয়ে আকাশপানে তাকালো। ঘরে গেলে তো আর মধুমিতাকে দেখতে পারবো না। মেয়েটা মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। ওয়াহিদের সব কথার মানে সে এখন বোঝে। কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। বাড়িতে বক্কর নেই। তিনি গেছেন ক্ষেত দেখতে। ফিরোজা বেগম ঘরেই বোধহয় শুয়ে আছেন। শরীরটা বেশি ভালো যাচ্ছে না তার। মধু কাঁথা সেলাই করতে করতে প্রশ্ন করল। আপনার কাজ কবে শেষ হবে? জানি না। ততদিন এই বাড়িতেই থাকবেন? হ। ওয়াহিদের ভ্রু কুঁচকে এলো। বলল। তুই আবার আমাকে তাকিয়ে দেওয়ার বুদ্ধি পাকাচ্ছিস? মধু মুখ ফুলিয়ে বলল। হ্যাঁ তাই। আপনি আজকাল বড্ড বেশি লাগাম ছাড়া হয়ে যাচ্ছেন। আমি যে আপনার বোন হয়ে, মনে আছে কাল রাতে কি করেছেন মনে আছে এত? ওয়াহিদ আশ্চর্য হলো। সে আবার রাতে কি করেছে? কি করেছি আমি? রাতে তো ঠান্ডা পড়েছিল খুব। আমা বলল মোটা কাঁথা বের করে আপনাকে দিয়ে আসতে। তো
কাল রাতে আপনার ঘরে গিয়েছিলাম আমি। ওয়াহিদ হতভম্ব হয়ে উঠে বসলো, শুকনো ঢোকও গিলে ফেললো অগোচরে, দাঁত খিঁচে মিনমিন গলায় বলল। এটা স্বপ্ন ছিল না। মধু নাক ফোলাচ্ছে থেকে থেকে, শরীর জ্বলে যাচ্ছে মেয়েটার। ওয়াহিদ কান চেপে ধরল, তওবা করে বলল। আমি ভেবেছিলাম ওটা স্বপ্ন ছিল, ঘুমের ঘোরে। আমার আর কিছু খেয়াল ছিল না। মধু দাঁত কিরমির করে বলল, তার মানে স্বপ্নেও আপনি আমার সাথে ওসব ঠোঁটে চুমাচুমি দেখেন? ছি। ছি, এবার কি বিয়ে করলে কি কাছে আসবি না? থাপ্পড় মেরে চোয়াল ভেঙে ফেলবো ফাজিল। আগে বিয়েটা করুন না, বিয়ে না করেই ছি। সত্যি বিয়ে করবি? চল আজই কাজী অফিসে যাই। মধু হঠাৎ থমকে গেল, সুইটা আঙুলে ফোটেনি, তবুও বুকের ভিতর কেমন একটা খোঁচা খেলো। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল, গলার স্বর কাপা কাপা। এসব ফাজলামি বন্ধ করুন। কাজী অফিসে যাওয়া কি ছেলে খেলা নাকি? ওয়াহিদ পার্টি থেকে নেমে উঠে বসলো। এই প্রথম তার মুখের হাসিটা একটু সিরিয়াস হলো। মধুর দিকে সোজা তাকিয়ে বলল। আমি ফাইজলামি করছি না, তুই রাজি থাকলে আমি আজও ওই যাব। মধু সেলাই থামিয়ে দিল, ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। মেয়েটার লাজুক কণ্ঠস্বর ভেসে এলো গলা দিয়ে। কী সব বাজে কথা? তখন বাড়ির বাহিরে শব্দ হলো, তাহসিনের গলা ভেসে এলো বাইরে থেকে। মধু দৌড়ে গেল সেদিকে। তাহসিনকে দেখেই হাসি ফুটলো মুখে। সে ভাবলো ময়ূরীও এসেছে বোধহয়, কিন্তু না, ময়ূরী আসেনি। তাহসিন ভিতরে প্রবেশ করলো। ঘাড়ের উপর ফাহাদ তখন পিটপিট করে তাকিয়ে দেখছে সব কিছু। ওয়াহিদ উঠে এসে ফাহাদকে কোলে নিয়ে বলল। কিরে শালা, কি খবর তোর? ফাহাদ হেসে বলল, ভালো। তাহসিন বলল। আব্বা আম্মা বাড়িতে নেই? মধু বলল, আম্মা ঘরেই আছে, ভিতরে আসুন। তাহসিন ঘরে যেতেই ফিরোজা বেগমকে ডেকে আনলো মধু। তাহসিন সালাম করলো। আম্মা পাঠালো আমায়, আপনার মেয়ে আমার মাথা ব্যথা বানিয়ে দিয়েছে মধু গাছ নিয়ে যাওয়ার জন্য। ফিরোজা বেগম কিছু বলার আগেই ওয়াহিদ বাধা দিল। আমার সংসার কি আপনাদের সহ্য হয় না? মধু কোথাও যাবে না। তাহসিন চোখ ছোট ছোট করে বলল। অফিসার, আপনাকে কিছু বলেছে? আমি নিয়ে যাবো আমার বউয়ের বোনকে, তাতে আপনারা তো চলছে কেন? জ্বলবে না কেন? আপনার বউকে কি আমি আপনার বাড়ি থেকে এভাবে তুলে এনেছি? মধু বুঝি আপনার বউ? থমথমে খেয়ে গেল ওয়াহিদ। ফিরোজা বেগম বসলেন দুর্বল শরীর নিয়ে। তাহসিনের কপালে ভাঁজ পড়ল। আম্মা, আপনার শরীর খারাপ? একটু খারাপ বাবা, সকালে ওয়াহিদ হাসপাতালে নিয়ে গিয়েছিল, এখন একটু ঠিক আছি। আব্বা কোথায়? তিনি মনে হয় খেতে গিয়েছেন, ফিরতে রাত হবে বাবা। ক্ষেত শেষে বাজারে যাবেন দোকানে। আপনি তাহলে আমার সাথে চলুন, কাল তো এমনিতেও যাওয়া হবে। ময়ূরী সেখানে আছে, আপনার অবস্থা শুনে সে ব্যাকুল হবে খুব দ্রুত। তা বললে হয় বাবা, তোমার শ্বশুর আছে না? মধু না হয় আজ থাক বাবা, কাল আমাদের সাথেই যাবে। তাহসিন জোর করতে পারল না। মধুকে নিয়ে গেলে আম্মা যত্ন নেওয়ার কেউ নেই। তাহসিন বেশ কিছুক্ষণ কথা বলে বাড়ি থেকে বের হলো ওয়াহিদের সাথে। বাড়ির কাঁচা রাস্তায় হাঁটতে হাঁটতে ওরা মেম্বার বাড়ির সামনের রাস্তায় এসে দাঁড়ালো। দূরে দেখা যাচ্ছে মেম্বার বাড়ির গেটের সামনে কিছু লোক রাজুর সাথে দাঁড়িয়ে কথা বলছে। তাহসিন ঠোঁট বাঁকিয়ে হাসলো। পূর্ণিমা চাঁদ দেখা যাচ্ছে আকাশে। আকাশটা বড্ড উজ্জ্বল। এই ঝলমলে চাঁদের আলোয় গ্রামের মধ্যে সওদাগর বাড়িটা আজ বেশি জ্বলজ্বল করছে। আনন্দে উল্লাসে মুখরিত পুরো বাড়ি। সবার জানা মতে সওদাগর বাড়ির মতো পবিত্র আর কোনো স্থান নেই। আদৌ কি তাই? সত্যিই কি সওদাগর বাড়ি এতটাই পবিত্র? হয়তো, আবার নাও হতে পারে। বাইরে থেকে দেখে ভিতরটা বিচার করা বড্ড কঠিন। আমরা চোখে যেটা দেখি সেটা সব সময় সত্যি হয় না, কিংবা হয়েও বিশ্বাস করতে ইচ্ছে করে না। ষোড়শী কন্যার ভাবনাখানাও ঠিক এমন। সওদাগর বাড়ির নতুন নববধূর মনে হাজারো প্রশ্ন। সে যেন এক ধাঁধার মধ্যে আটকে গেছে সংসার জীবনে পা রেখে। সংসার জীবনটা কেমন অদ্ভুতভাবে তার গলা চেপে ধরেছে। কোথাও যেন একটু শান্তি নেই। চাঁদের আলো গলিয়ে পড়ছে সওদাগর বাড়ির বাগানে। মাঝখানের বড় কৃষ্ণচূড়া গাছটার ছোঁয়া মাটিতে পড়ে অদ্ভুত সব অবয়ব তৈরি করছে। লোকজনের হাসি, উল্লাস, কথার শব্দে বাড়িটা যেন জীবন্ত। এত আনন্দ হই হুল্লোড়ের মধ্যে একা নীরবে বসে আছে ষোড়শী নববধূ। সবার চোখে সে ভাগ্যবতী। এত বড় বাড়ির বউ হওয়া কি আর সবার কপালে জোটে? কিন্তু কেউ জানে না এই আলোকোজ্জ্বল বাড়িটার ভিতরে ঢুকেই তার বুকের ভিতরটা কি ভয়ঙ্কর অন্ধকারে ভরে গেছে।
ঘরের একপাশে বসে থাকা ষোড়শী কন্যার চোখ দুটো বারবার ভিজে উঠেছে। চোখের কোণে জমে থাকা জল সে চুপি চুপি আঁচল দিয়ে মুছে নিচ্ছে, যাতে কেউ বুঝতে না পারে এ বাড়িতে চোখের জল দেখানো যে নিষেধ। সে মনে মনে প্রশ্ন করে, এই কি তবে সংসার? এই কি তবে সুখ, যেখানে হাসিটুকু পর্যন্ত ধার করা আর নিঃশ্বাস নেওয়াটাও যেন অনুমতির উপর নির্ভরশীল? হঠাৎ পাশের ঘর থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে। কণ্ঠটা শান্ত, কিন্তু সেই শান্ততার ভিতরেও একটা অদৃশ্য কঠোরতা লুকিয়ে আছে। মেয়েটার বুকটা ধপ করে ওঠে। অজান্তেই সে সোজা হয়ে বসে পড়ে। এ বাড়িতে সে এখন আর শুধু কারো মেয়ে নয়, সে একজন বউ। এই পরিচয়টাই যেন তার সব পরিচয় মুছে দিয়েছে। পূর্ণিমার আলোয় সওদাগর বাড়ি যতটা পবিত্র দেখায়, তার দেওয়ালের ভিতরে জমে থাকা অজানা রহস্যগুলো ঠিক ততটাই ভয়ঙ্কর। আর সেই রহস্যের মাঝখানে দাঁড়িয়ে আছে এক কিশোরী কন্যা, যার শৈশব শেষ হয়েছে আগেই, কিন্তু নারীত্বের ভার বহন করার মতো প্রস্তুতি তার কখনোই ছিল না। বিছানায় ফাহাদ আর পুতুল ঘুমিয়েছিল। হুট করেই ফাহাদের ঘুম ভেঙে গেল। সে পিটপিট করে চোখ খুলে ঘরে চোখ পোলালো। দেখল ময়ূরী ঘরের মধ্যে জানালার পাশে কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে বাহিরে তাকিয়ে আছে। বাচ্চাটা বিছানার চাদর খামচে নিচে নেমে হেলে দুলে বোনের নিকটে এগিয়ে গেল। সে বোনের শাড়ির আঁচল টেনে ঘুম ঘুম গলায় বলল, আপা কুলে নাও। ময়ূরী তাকায় ভাইয়ের দিকে। ছোট বাচ্চাটা আদর আদর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে তার দিকে। সে ভাইকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গলা ভেঙে আসে খানিক। আপাতত সবসময় তোর সাথে থাকবে না সোনা? ফাহাদ ময়ূরীর গলায় মুখ রেখে চোখ বন্ধ করে আধো স্বরে বলে, তোমারে আমি খুব ভালোবাসি। ফাহাদের কথায় ময়ূরী চোখের পাতা কেঁপে উঠল। ছোট মাথাটার উপর হাত বুলিয়ে দিতে দিতে খুব আস্তে, প্রায় ফিসফিস করে গুনগুনিয়ে উঠল, ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমোবে। ঘুম আসে যায় চোখের পাতায়। গলার স্বরটা একসময় কেঁপে উঠল। গান থামিয়ে সে একবার ঢোক গিলে নিল, আবারও নিজেকে সামলে নিয়ে পরের লাইনটুকু ধরল। ফাহাদের ছোট্ট হাতটা শক্ত করে বোনের শাড়ির আঁচল ধরে আছে। নিঃশ্বাস ধীরে ধীরে নিয়মিত হয়ে এলো। মনে বুঝে গেল ভাইটা আবারও ঘুমের দেশে পাড়ি দিয়েছে। গান থামলো। ঘরটা নিঃশব্দ, শুধু পূর্ণিমার আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে ময়ূরীর মুখে পড়ছে। সে ভাইয়ের কপালে ঠোঁট ছুঁয়ে খুব আস্তে ফিস ফিস করে বলল, বোনও তোকে খুব ভালোবাসে। সে ফাহাদকে পুতুলের পাশে শুয়ে দিল। দুইটা বাচ্চা কি শান্তিতেই না ঘুমোচ্ছে। একটা সময় এই শান্তির ঘুম ধীরে ধীরে অশান্তিতে পরিণত হয়। কেন সেই শৈশবের মতো চিন্তামুক্ত থাকা যায় না? মেয়েটা লম্বা একটা নিঃশ্বাস ফেলল। বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মাথার কাপড় ফেলে দিয়ে খোপা করা চুলগুলো ছেড়ে দিল। অনেক হলো চুলের যত্ন নেওয়া হয় না। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে ময়ূরী একটু থমকে দাঁড়ালো। এই মুখটাই তো তার, তবুও কেমন যেন অচেনা। চোখের নিচে হালকা কালচে ছোঁয়া, ঠোঁট দুটো শুকনো। শৈশবের সেই নির্ভার হাসিটা কোথায় হারিয়ে গেছে সে নিজেও জানে না। চুলের ফাঁকে জমে থাকা অগোছালো ভাবটা যেন তার জীবনেরই প্রতিচ্ছবি। একসময় মা মাথায় তেল দিয়ে দিতেন, খোপা বেঁধে দিতেন আদর করে। এখন সেই হাত নেই, সে সময়ও নেই। সব কিছুই যেন তাড়াহুড়োর, দায়িত্বের, নিয়মের, নিষেধের। বাহিরে কোথাও থালা বাসনের শব্দ, হাসি, রেশ, সব মিলিয়ে আবারও মনে করিয়ে দিল এ বাড়িতে সে একা নয়, কিন্তু তবুও একা। ময়ূরী খুব নিচু স্বরে বলল, আর কতটা বদলাতে হবে? কতটা বদলালে বুঝবো আমাকে দিয়েও সংসার করা সম্ভব? কোনো উত্তর আসে না। জানালার ফাঁক দিয়ে পূর্ণিমার আলো তখনও ঢুকছে। সে আলোয় দাঁড়িয়ে ময়ূরীর মনে হলো চাঁদটা যেন সাক্ষী হয়ে আছে তার নীরবতার। কথা বলতে ইচ্ছে করে, কাঁদতে ইচ্ছে করে, আবার সব গিলেও ফেলতে হয়। হঠাৎ পিছন থেকে শরীর ছুঁয়ে যেতেই ময়ূরী চমকে উঠল। হাতের মুঠো শক্ত হয়ে গেল আঁচলের উপর। হৃদস্পন্দন এক মুহূর্তে বেড়ে গেল বহুগুণ। সে দ্রুত চোখ তুলল আয়নার দিকে। আয়নার ভিতর স্পষ্ট দেখা গেল তাহসিনের মুখ। কখন যে ঘরে ঢুকেছে সে টেরই পায়নি। ময়ূরীর ঠোঁট কেঁপে উঠল। কিছু বলার আগেই তাহসিন সামান্য ঝুঁকে কানের কাছে ফিস ফিস করে বলল, আমি ভীষণ ক্লান্ত। কণ্ঠটা নিচু, ভারী। সেই কণ্ঠে আদেশ নেই, অভিযোগ নেই, শুধু ক্লান্তির এক দীর্ঘ ছোঁয়া। ময়ূরী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে এই মুহূর্তে কি বলা উচিত কিংবা কি করা উচিত। মেয়েটা শুকনো ঢোক গিলল।
একটা স্বাভাবিক সম্পর্ককে কতদিন অস্বাভাবিক করে রাখা যায়? এমন তো নয় সে অবুঝ। বিবাহের গত 1.5 মাসটা অদ্ভুতভাবেই কেটে গেছে। তাহসিন তাকে সময় দিয়েছিল একটু গুছিয়ে নেওয়ার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য। কোনো পুরুষ বিয়ের পর এত ধৈর্য ধরে থাকবে না, সেখানে তাহসিন তার অসুবিধা বুঝেছে। তাহসিনের নিঃশ্বাসটা একটু ভারী হয়ে উঠল। ক্লান্তির ভিতর জমে থাকা অস্থিরতা তার চোখে মুখে স্পষ্ট। ময়ূরী আয়নার দিকে তাকিয়ে বুঝে গেল এই নীরবতার মোড় বদলাতে চলেছে। তাহসিনের উন্মাদনা বাড়ল। ময়ূরী হঠাৎই নিজের আঁচলটা শক্ত করে ধরে, এক কদম সামনে এগিয়ে খুব নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, থামুন। তাহসিন চমকে উঠল। ময়ূরী কাঁপা গলাটা শক্ত করে আবারও বলল, ঘরে বাচ্চারা আছে। এই কথাটুকুই যেন বাতাসের মতো ছুটে গিয়ে ঘরটা থমকে দিল। ঘুমন্ত ফাহাদ আর পুতুলের দিকে একবার তাকালো তাহসিন। তার চোখের উন্মাদনা মুহূর্তেই বদলে গেল। সেখানে ক্লান্তির সঙ্গে লজ্জার ছায়া নামলো। সে এক পা পিছিয়ে গেল, কণ্ঠটা এবার অনেকটা শান্ত। আমি বুঝতে পারিনি তুমি ভয় পেয়েছো। ময়ূরী কিছু বলল না, চোখ নামিয়ে রাখলো। হাতের মুঠো তখনও শক্ত। হৃদস্পন্দন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু বুকের ভিতরের কাঁপুনি থামছে না। তাহসিন গভীর একটা নিঃশ্বাস নিল, ঘুমাও। বলল সংক্ষিপ্তভাবে। আমি বাইরে থাকবো। মেয়েটা চোখ তুলে তাকালো। তাহসিনের অশান্ত দৃষ্টি দেখে আঁচল মুচড়ে ধরে বলল, মাফ করবেন, আজ কথা থামিয়ে ঠোঁট কামড়ে ফের বলল। আজ মানে তাহসিন ঠোঁট কামড়ে হাসল, মাথা নেড়ে ঘরের বাহিরে যেতে যেতে গলা নামিয়ে বলল, আমি অপেক্ষা করব। রাত হলেই নাকি গ্রামে শুরু হয় কালোবাজার। গ্রাম থেকে আজ অবধি যে মেয়েগুলো নিখোঁজ হয়েছে তারা কোথায়? তাদের পাচার করা হয়েছে নাকি অন্য কাজে ব্যবহার করা হয়? এসব কেস নিয়ে আবারও তদন্ত শুরু হয়েছে। এই খবরখানা পুরো গ্রামে ছড়িয়ে গেছে ইতোমধ্যেই। বাদ যায়নি চেয়ারম্যান বাড়ির মানুষও। আজ নূপুরের বিয়ে। সকাল সকাল বাড়ি ভর্তি মানুষজনের মাঝে হঠাৎ উপস্থিত হলো থানার মানুষ। তারা মাহতাব এবং চেয়ারম্যান বাড়ির পুরুষদের সাথে কথা বলতে এসেছেন। সওদাগর সাহেব বেশ রাগ করেছেন এমন একটা দিনে বাড়িতে পুলিশ উপস্থিত হওয়াতে। পুলিশ অফিসারদের নিয়ে তারা বাড়ির বাগানে বসেছেন। চারপাশের লোকজন নেই, তাদের জায়গা খালি করতে বলা হয়েছে। বাগানের মাঝখানে গোল টেবিলটার চারপাশে বসেছেন চেয়ারম্যান সাহেব, মাহতাব, তাহসিন আর রমজান সওদাগর। পুলিশের এসআই ওয়াহিদ আর এক কনস্টেবল সামনে চেয়ার টেনে বসেছে। চারদিকটা অস্বস্তিকর নীরবতায় ভরে আছে। দূরে বিয়ে বাড়ির কোলাহল থামলেও এ বাগানের ভিতরটা যেন অন্য এক জগৎ। এসআই গম্ভীর মুখে নোটবুক খুলে বললেন, আমরা কিছু নিয়মিতই প্রশ্ন করছি সর্দার সাহেব, আপনার সহযোগিতা দরকার। সওদাগর সাহেব কপালে ভাঁজ ফেলে গলা শক্ত করে বললেন, আজ আমার নাতনির বিয়ে, এই দিনটাই পেলেন আপনাদের তদন্তের জন্য। এসআই শান্ত স্বরে উত্তর দিলেন, বুঝছি, কিন্তু বিষয়টা সিরিয়াস। কি জানতে চাইছেন? আপনাদের গ্রামে স্বর্ণ পাচার হচ্ছে, জানেন নিশ্চয়। তাহসিন ঠোঁট চেপে বুকে হাত গুজে ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদ তাহসিনের দৃষ্টি রেখে হালকা মাথা চুলকে অনুমতি নিয়ে বলল, শুধু তাই নয়, স্বর্ণ পাচারের সাথে নেশা জাতীয় সকল দ্রব্য সাপ্লাই হচ্ছে। নারী নিখোঁজের কথা না হয় নাই ভাই বললাম। বোরহান সওদাগর গম্ভীর হয়ে বললেন, 2 দিন পর পর কি আপনারা তামাশা শুরু করেছেন? গ্রামের এমপি আমার নাতি, চেয়ারম্যান আমি নিজেই, অথচ এসব খবর আমি নিজেই জানি না। এসআই মৃদু হেসে বললেন, নারী নিখোঁজ খবর জানেন বুঝি? কেসটা তো কয়েক মাস আগেই বন্ধ হয়েছে। তো আশ্চর্য, আমি গ্রামের চেয়ারম্যান হয়েও আপনি এই কেসটা এত তুচ্ছ তাচ্ছিল্য করছেন। দেখুন, এই মুহূর্তে আমি আমার নাতনির বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত। আমি আপাতত অন্য কিছু নিয়ে মাথা ঘামাতে চাচ্ছি না। তাহসিন মাথা নেড়ে বলল, আপনাদের যা তদন্ত করার করতে থাকুন, তবে সব 2-3 দিন একটু সতর্কের বাড়ি থেকে বেরোতে থাকুন, এটা আমার অনুরোধ। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা। অফিসার হঠাৎ দারুণ হাসলেন। তাহসিন অনুরোধ করলো তাদের বিয়েতে থাকার জন্য। এসআই না থাকলেও ওয়াহিদ থেকে গেল। তার দাওয়াত যেহেতু আগে থেকেই ছিল, তাই তৈরি হয়ে এসেছিল। তাহসিন ওকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো।
আধা ঘন্টা পর ওয়াহিদ বলল সে বাড়ি গিয়ে মধু আর আম্মা আব্বাকে সাথে করে নিয়ে আসবে। তাহসিন বারণ করলো না। ফিরোজা বেগমের অবস্থা এমনিতেই বেশি ভালো নয়। সে ওয়াহিদের সাথে আদনানকে পাঠালো। তাহসিন ধীর পায়ে দোতলার সিঁড়ি ভাঙল। বাড়ির নিচের তলায় কোলাহল এখানে এসে ম্লান হয়ে গেছে। দোতলার করিডোরে আলো কম, বাতাসে ধূপ আর ফুলের গন্ধ মিশে আছে। দরজা ঠেলে ঘরে ঢুকতেই চোখে পড়ল ময়ূরী। নতুন শাড়িটা গায়ে জড়ানো, ভেজা চুল পিঠ বেয়ে নেমে এসেছে। চুলের ডগা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে মেঝেতে ছোট ছোট দাগ তৈরি করছে। মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে এক ধরনের অদ্ভুত শান্ত ভাব। তাহসিন দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিল। ঘরে তখন কেউ নেই। ফাহাদ আর পুতুলকে আফিয়া নিয়ে গেছে। ময়ূরী তাহসিনকে দেখে লজ্জা পেল একটু। দৃষ্টি সরিয়ে মাথায় তোয়ালে স্পর্শ করতেই তাহসিনের নরম কণ্ঠস্বর ভেসে এলো। শাড়িটা বেশ মানিয়েছে তোমায়। ময়ূরী লাজুক চোখ সরিয়ে বলল, আপনি এনেছিলেন? হ্যাঁ, তোমার জন্য পছন্দ হয়েছিল খুব। শাড়িটা সুন্দর, শুক্রিয়া। তাহসিন এগিয়ে আসতে চাইলে সে আতঙ্কে দুপা পিছিয়ে গিয়ে বলল, এখন নয়। তাহসিন কপাল কুঁচকে ঠোঁট চেপে জিজ্ঞেস করলো, কি এখন নয়? থমথমে খেয়ে গেল সে। শুকনো ঢোক গিলে মাথায় চুল তাড়াতাড়ি মুছতে মুছতে বলল, অসভ্য লোক, আমায় বিরক্ত করবেন না এখন। তখনও আজান দেয়নি। বাড়িতে আয়োজন চলছে, নামাজের পর বরযাত্রী আসবেন। তাহসিন ময়ূরীকে নিয়ে বের হলো ঘর থেকে। নিজে কনক কিছু একটা করছিল। সিঁড়ির দিকে নজর যেতেই দাঁত চাপলো মেয়েটা। ময়ূরীর সাথে তার চোখাচোখি হলো তৎক্ষণাৎ। সে মুখ গম্ভীর করেই তাহসিনের সাথে পা মেলালো। তাহসিন সকালেই গোসল করেছে, আজান দিলে সোজা মসজিদে যাবে। সে বলল এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দিতে। ময়ূরী মাথা নেড়ে রান্নাঘরের দিকে গেলে তাহসিন সোফায় গিয়ে বসে আত্মীয়দের সাথে। রান্নাঘরে চম্পা ছিল, ভাবভঙ্গিতে বিরক্তির আভাস। ময়ূরী বিরক্ত হলো বাড়ির আনাচে কানাচে এত মানুষ দেখে। এত মানুষের মধ্যে থাকার অভ্যেস তার নেই। রান্নাঘরে এসেও যেন শান্তি নেই। নিচে বসে সম্পর্কে দুজন ভাবি লেবু শশা কাটছিলেন। ময়ূরীকে দেখে একজন জিজ্ঞেস করলেন, ভাবি, পুতুলের জ্বর কমছে না? ময়ূরী মাথা নাড়িয়ে বলল, আগে 2 টুকরো লেবু দিন ভাবি। সে লেবু নিয়ে আর চোখে চম্পার দিকে তাকিয়ে বলল, জ্বর কমেছে একটু। মায়াটার খেয়াল রাখেন, কোন বদমাইশের যে এমনে মারলো আল্লাহ জানে। ময়ূরী দাঁত চেপে লেবু খোসা চিপে শান্ত গলায় বলল, একবার ধরতে পারলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো। শুধু হাত না, সামনে থাকলে শিকড় পর্যন্ত উপড়ে ফেলতাম। বাচ্চার গায়ে হাত ওঠায় যে মানুষ, সে তো মানুষ না, সে জানোয়ার। নামাজের পর পাত্রপক্ষ হাজির হলেন। আগে বিয়ে পড়িয়ে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। নূপুরকে আজ লাল টুকটুকে বউ সাজানো হয়েছে। বিয়ে পড়ানো হলো খানিকক্ষণ পরেই। বউ আর জামাইকে আলাদা করে খেতে দেওয়া হয়েছে রজনী বেগমের ঘরে। বাহিরে চলছে খাবারের আয়োজন। ময়ূরীর পরিবার এসেছে আজ। তাদের খাতির যত্ন করছে তাহসিন নিজে। মেম্বার, রাজু এবং মাহাতাবের পরিচিত অনেক লোকজনই এসেছেন। বৈঠক হবে 2টা। বিকেলে বিশাল বাগানে চলছে তোড়জোড়। ময়ূরী ছিল বাড়ির ভিতর মা আর বোনের সাথে। পুতুল খালার কোলে বসে আছে চুপটি করে। ফিরোজা বেগমের পাশেই রজনী বেগম। অরুণিমা বেগম ব্যস্ত এই মুহূর্তে। ফিরোজা বেগমের আগে কখনো চেয়ারম্যান বাড়ি আসেননি, আসার প্রয়োজন হয়নি। বাড়িটা দেখে তিনি বেশ অবাক হয়েছেন। এত বড় বাড়ির বউ তার মেয়ে, ভাবতেও কেমন যেন লাগছে। ময়ূরী মায়ের শুকনো মুখটা দেখে জিজ্ঞেস করলো, আম্মা, তোমার কি হয়েছে বলো তো? ডক্টর কি বলেছে? ফিরোজা বেগম বললেন, শরীর দুর্বল রে মা, ঠিক হয়ে যাব বিশ্রাম নিলেই। ওষুধ খাচ্ছ তো ঠিক মতো? খাচ্ছি। রজনী বেগম ফিরোজা বেগমের সাথে কথায় ব্যস্ত হলে মধু ফিস করে ময়ূরীকে বলল, তোর ঘর কোনটা? এত বড় বাড়ির মধ্যে তো বুঝতেই পারছি না। ময়ূরী উঠে দাঁড়ালো। বর্তমানে তার কাজের কোনো চাপ নেই। সে বোন আর মেয়েকে নিয়ে দোতলায় তাহসিনের ঘরে এলো। বিশাল ঘর। মধুর মনে হলো এ ঘরের সমান তাদের 2 ঘর। সে পুরো ঘরে দৃষ্টি বুলিয়ে বলল, এখন নিশ্চয়ই আমাদের বাড়ি গিয়ে থাকতে তোর অসুবিধা হয়, তাই না? কপাল কুঁচকে এলো ময়ূরীর। খিলখিল করে হেসে ফেলল সে। মাথার কাপড় টেনে বিছানায় পা দুলিয়ে বসে বলে, যেখানে মাটি কামড়ে বড় হয়েছে এত বছর, সেখানে থাকতে আবার অসুবিধা কেন হবে? বরং এই বাড়িতেই থাকতে ভীষণ অসুবিধা হয়। কত নিয়ম কানুন মেনে চলতে হয়। সবাই অনেক রাগী, তাই না? বাড়ির প্রত্যেকটা মানুষের চরিত্র আলাদা।
মধু গিয়ে বসলো বোনের পাশে। পুতুল বিছানায় বসে বসে খেলছে নিজের মতো। সে আর চোখে ভাগ্নিকে দেখে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভাবছি বিয়েটা করে ফেলবো। তোর তো বিয়ে হয়েছে, জামাই আঁচলে বাদে কি করে? মধুর এহেন কথায় ময়ূরী নাক মুখ কুঁচকে বলে, আমি তোর ছোট বোন হই। তো বিয়ে তো তোর আগে হয়েছে। জামাইকে আঁচলে বাঁধে কি করে? নাটক করিস না, আমার কি চোখ নেই রে? ভাইয়া দেখি সব সময় তোর আঁচল ধরে ঘোরে। লজ্জা লাগলো একটু তার। বড় বোনের কাছে স্বামীকে নিয়ে এমন কথা শুনলে লজ্জা তো লাগবেই। মধু ভুল কিছু বলেনি। বিয়ের আগে বিয়ে করতে না চাইলেও বিয়ের পর লোকটা কেমন যেন হয়ে গেছে। সব সময় বউয়ের আঁচল ধরে রাখা যেন অভ্যেসে পরিণত হয়েছে। বাড়ির মহিলারা তাকে বউ পাগল বলে এত কথা শোনায়, তবুও লোকটার কোনো পরিবর্তন নেই। ময়ূরী লাজুক দৃষ্টি সরাতেই দরজার বাহিরে থেকে ভিতরে প্রবেশ করলো আফিয়া, হাতে মিষ্টির একটা ছোট্ট বাটি। সেটা মধুর হাতে ধরিয়ে দিয়ে বলল, এত বিয়ের শখ জাগলো কেন শুনি? মধু বলল, আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে। আমার চোখের সামনে দিয়ে জামাই নিয়ে ঘুরে বেড়ায় সব। আমারও তো ইচ্ছে করে না কি? তোমার বোন তো জামাই নিয়ে ঘুরঘুর করে না। ওর জামাই তো ওর পিছু ছাড়ে না, ও আবার কি ঘুরবে? আফিয়া আর মধু শব্দ করেই হেসে উঠল। ময়ূরী লজ্জায় লাল হয়ে চোখ পাকিয়ে বলল, থামবে তোমরা? আমার জামাই আমাকে ভালোবাসে, সেটাও তোমাদের সহ্য হচ্ছে না? আফিয়া বলল, সহ্য হবে কি করে? আমার জামাই তো দেবর্জির মতো আমার পিছু পিছু ঘুরে না। ইস, সে উঠে দাঁড়ালো। পিছন থেকে পুতুল কুটুর কুটুর চোখে সবাইকে দেখে বলল, মা লজ্জা পায় কেন? আফিয়া পুতুলের নাক টেনে দিয়ে বলে, আজ মায়ের লজ্জা পাওয়ার দিন। হাসি আড্ডা দিতেই সময় গড়ালো বেশ। বিকেলবেলা বাড়িতে বড়দের আলোচনা চলছে। বক্কর ফরাজি ও ফিরোজা বেগম বসে আছেন তাদের সাথেই। উপরে নূপুরের বাসর সাজানো হচ্ছে লোক দিয়ে। কাল ছেলের বাড়ি অনুষ্ঠান হবে বলে সে বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। পাত্রপক্ষ সন্ধ্যার দিকে রওনা হবেন। আত্মীয়দের মধ্যে বিয়ে হয় এ পক্ষ আর ওই পক্ষের মানুষ প্রায় একই বলতে গেলে। বাড়ির বাহিরে খাওয়ার আয়োজন শেষ। সেখানে মাহাতাব তার পরিচিত নেতাদের সাথে ব্যস্ত। বাড়ির পিছনে পুকুর পাড়ে এসেছিল মধু, সাথে আছে কুসুম আর বর্ষাও। বাড়ির চারপাশে এত মানুষ যে কোথাও গিয়ে শান্তি নেই। বাগান ঘুরে রাজু এলো পুকুর পাড়ের এদিকে। কুসুম ও বর্ষা দুজনেই মেম্বারের ছেলেকে চেনে বলে সালাম করলো। মধু বিরক্ত হলো রাজুকে দেখে। রাজু কুসুমকে বলল এখন থেকে একটু যেতে, সে মধুর সাথে কথা বলবে। ওরা বাড়ির অন্য পাশে চলে যেতে চাইলে মধুও পা বাড়ালো ওদের সাথে। পিছন থেকে রাজু মৃদু গলায় বলে, তোমার ডানা ছাটার ভীষণ ইচ্ছা হয়েছে আমার। মধু রেগে পিছু ঘুরে দাঁড়ায়, দাঁত চিবিয়ে বলে, চরিত্রহীন মানুষ, তোমার লজ্জা থাকলে কখনোই মুখ আমায় দেখিও না। রাজু হেসে বলে, তুমি সুয়েসি, আমি যে চরিত্রহীন বুঝলে কি করে? দেখো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন কোনো ঝামেলা করতে এসো না আমার সাথে। রাজুর হাসিটা মুহূর্তেই বদলে গেল। চোখে মুখে একটা কুটিল ভাব ফুটে উঠল। সে এক কদম এগিয়ে এসে নিচু স্বরে বলল, সম্পর্ক নেই, সম্পর্ক আমি বানিয়ে নেব এমন কথা লটাবো গ্রামে? তোর মুখ দেখানোর জায়গা থাকবে না। মধু নরম গলায় বলল, কেন করছো এমন? আমার পিছু কেন ছাড়ছো না? আমি ডাকলেই আমার কাছে চলে আসবে। কথাটার অর্থ এত নোংরা ছিল যে মধুর গা গুলিয়ে এলো। এমন ধরনের একটা প্রস্তাব যদি কোনো মেয়েকে দেওয়া হয় তাহলে তার রিয়াকশান কেমন হওয়া উচিত? মধুর মন চাইল রাজুর গালে ছাটিয়ে একটা চড় মারতে, কিন্তু সেই সাহস তার নেই। সে কথা না বাড়িয়ে পিছু ফিরলে রাজু দাঁত চিবিয়ে বলে, তোর সাথে সাথে তোর বোনের শরীরেরও তেজ ভাঙবো আমি। মধু ভয় হলো। সে এসব ঝামেলায় কখনো জড়ায়নি, কিংবা ময়ূরীর মতো এত সাহসও তার নেই। কী করবে রাজু? সে বুঝতে পারে রাজু প্রায় তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করে রাত্রিবেলা, একমাত্র জেদ আর নোংরা ইচ্ছে পূরণ করার জন্য। কি হবে আগামীতে? এই নরপশুর ফাঁদে পা বাড়াবে সে, নাকি শক্ত হয়ে একজন নারীর শক্তির পরিচয় দিবে মধু? রাতে আর কেউ থাকলেন না। বরপক্ষ যাওয়ার পর আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো বাহিরে। তাহসিন গেছে শ্বশুর শাশুড়িকে দিয়ে আসতে। রাত হয়েছে বেশ। ময়ূরী শাশুড়ির ঘরে গিয়ে দেখলো পুতুল আর ফাহাদ চুপটি করে শুয়ে আছে। আজ ফিরোজা বেগম ফাহাদকে নিয়ে যেতে চেয়েছিলেন। ফাহাদ বাচ্চাটা যেতে চায় না বোনকে রেখে।
ময়ূরী আম্মাকে বুঝিয়ে বলেছে সামনের সপ্তাহে তার পরীক্ষার সময় ফাহাদকে দিয়ে আসবে বাড়িতে। সে বের হলো ঘর থেকে। সবার ঘরের দরজা প্রায় বন্ধ, আর চোখে আফিয়ার ঘরের দিকে তাকালো সে। আফিয়ার সাথে তার খানিকক্ষণ আগেও কথা হয়েছে। আজ ভয় হচ্ছে। সে পা টিপে টিপে তাহসিনের ঘরে এলো। আফিয়ার শয়তানি করে ঘর সাজিয়ে দিয়ে গেছে একটু। পায়ের পাতা শিরশির করছে তার। হঠাৎ দরজায় শব্দ হলো। তাহসিন এসেছে। মেয়েটা চমকে উঠে ভিতর থেকে বলল। কি চাই? তাহসিন বাইরে থেকে বলল। ভেজে গেছে, দরজাটা খোলো বউ। লাজ লজ্জা একপাশে রেখে দরজা খুলে দিল ময়ূরী। তাহসিন হুড়মুড়িয়ে ঘরে ঢুকতেই ময়ূরী দরজা চাপিয়ে দিল। তাহসিন আঁচল টেনে ধরতেই ভয়ে শরীর জমে এলো। তার আঁচল দিয়ে ভেজা মাথা মুছতে ব্যস্ত সে। ভয় পাচ্ছ কেন বেগম সাহেব? তাহসিনের শীতল কণ্ঠস্বর শুনে সে আমতা আমতা করে বলে। শরীরটা ভালো লাগছে না আজ, মানে আজ একটু মাথা ধরেছে। তাহসিন সোজা হয়ে দাঁড়ালো। ভ্রু কুঁচকে ময়ূরীকে পর্যবেক্ষণ করে পুরো ঘরে দৃষ্টি বোলালো। কিছু যেন বুঝতে পারল সে। দীর্ঘশ্বাস ফেলে আগে ওয়াশরুম থেকে কাপড় চেঞ্জ করে এলো সে। বিছানার এক কোণায় বসে ময়ূরীকে কাছে ডাকলো। ময়ূরী গুটি গুটি পায়ে এগিয়ে গেলেও তাহসিনের কাছে গেল না, বরং তাহসিন নিজেই এলো নিকটে। বই ছোট ছোট হাত জোড়া মুঠোয় নিয়ে সেথায় নরম চুমো খেলো। নিজের ওপর জুলুম করছো কেন? আমি কিন্তু তোমায় জোর করিনি। তোমার অনুমতি ব্যতীত কিচ্ছু হবে না। আমাকে বিশ্বাস করো না তুমি? ময়ূরী মাথা নিচু করলো। সে তো বাধা দিতে চাচ্ছে না, তবে ভয়ে শরীর জমে আসছে। আফিয়ার বলা কিছু কথা যেন বারবার কানে এসে লাগছে। স্বামীকে দূরে রাখা ঠিক নয়, তবে ময়ূরী এটুকু বিশ্বাস রাখতে পারে তাহসিন বউ ব্যতীত অন্য নারীর দিকে চোখ তুলে তাকানোর মতো পাপ করবে না। ভয়ের সাথে সাথে লজ্জাটাও আজ অন্যরকম। সে খুব ধীরে মাথা তুলল। তাহসিনের চোখে কোনো তাড়া নেই, নেই জেদ, শুধু আছে অপেক্ষা। আমি বিশ্বাস করি, ময়ূরী ফিসফিস করে বলল। কিন্তু নিজেকেই যেন বোঝাতে পারছি না। তাহসিন আর কোনো কথা বলল না। ওর কপালে আলতো করে কপাল ছুঁয়ে দিল। সেই স্পর্শে কোনো দাবি নেই, আছে শুধু আশ্বাস। তাহলে আজ শুধু পাশে থাকি, যেদিন তুমি নিজে চাইবে সেদিনই। ময়ূরীর বুকের ভিতরটা হালকা হয়ে এলো। সে নিজেই এক কদম এগিয়ে এলো। এইবার আর পিছু হটল না। আঁচলের প্রান্তটা ধীরে ধীরে তাহসিনের আঙুলে গিয়ে আটকালো। ভয় নয়, ইচ্ছেতেই। তাহসিন বুঝে গেল ছোট্ট বউটা বুকে গুটিয়ে আসতেই ওষ্ঠ মিলিত হলো। খানিকক্ষণ পর তাহসিন ভীষণ আদুরে গলায় আবদার করে বলল। বউ, আজ রাতটা আমায় দাও, এখন তো আমার করে। বিয়ের 1.5 মাস পরে এই প্রথম ভয় নয়, লজ্জা নয়, শুধু বিশ্বাস নিয়ে ময়ূরী তার খুব কাছে এলো। মত্ত হলো স্বামীর ভালোবাসায়। বৃষ্টি থেমে গিয়েছে বাহিরে। ঘরের ভিতর আলোটা নরম হয়ে এসেছে। দুজনের মাঝের দূরত্ব মিলিয়ে গেল নিঃশব্দে। তাহসিনের উন্মাদনা সামলাতে যেন বড্ড হিমশিম খেয়ে যাচ্ছে সে। তবুও শুয়ে নিল সেটুকু। এই রাতটা ছিল না কোনো দাবি বা তাড়ার। এই রাতটা ছিল বিশ্বাসের, ধীরে ধীরে কাছে আসার আর এক নতুন অধ্যায় শুরু। নীরব ঘরে শুধু বাতির আলো কাঁপছিল, আর দুটি হৃদয় একই ছন্দে ধুকপুক করছিল। মেঘলা দিনগুলো বড্ড সুন্দর হয়। আকাশটা সেদিন একরঙা ধূসর চাদরে ঢাকা থাকে। না রোদ না বৃষ্টি, মাঝখানে দাঁড়িয়ে থাকা এক শান্ত সময়। গ্রামে এখন দিনে বাতাসটাও যেন ধীরে হাঁটে। কোনো তাড়া নেই, কোনো হুঁশিয়ারি নেই। দূরের খালটার জল কেমন গাঢ় হয়ে আছে। পাড়ের কচুরিপানা টুপটাপ জলের দাগ পড়ে। বুঝি বৃষ্টি নামবে বলে আকাশ মনস্থির করেছে। মাটির রাস্তা ভিজে ভিজে নরম হয়ে যায়। পায়ের নিচে আলাদা একটা গন্ধ ছড়ায় ভেজা মাটির, শ্যাওলার আর পাতার। ঘন কালো অন্ধকার তখন। ফরাজি বাড়ি কেমন বিষণ্ণতায় মুখরিত চারপাশ। ফিরোজা বেগম শরীরটা বড্ড খারাপ। মধু মায়ের কোলে শুয়ে আছে নীরব হয়ে। বক্কর ফরাজি বাহিরে উঠোনে বসে কথা বলছেন ওয়াহিদের সাথে। ফিরোজা বেগমের কোলের উপর মধুর মাথা। তিনি যত্ন করে বোকা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। একটা কথা রাখবি মধু? মধু মায়ের ভেজা চোখের দিকে তাকাই বলে। কি বলবে আম্মা? যদি কখনো এমন দিন আসে যে নিজেকে খুব একা মনে হয়, বুকে যন্ত্রণা হয়, পৃথিবীটা বড্ড স্বার্থপর মনে হয়, তখন আমার কবরের পাশে বসে সকল দুঃখগুলো প্রকাশ করবি। আম্মা তোর সব দুঃখ শুনবে। হয়তো আম্মা দুঃখ কমাতে পারবে না, কিন্তু তোর পাশে থাকবে। মধু কম্পিত গলায় বলল। তোমার কিছু হবে না আম্মা। আম্মা তোদের খুব ভালোবাসে। ময়ূরীর সাথে আমি অন্যায় করেছি,
আমার কবরের মাটি ছুঁয়ে আমাকে ক্ষমা করে দিতে বলবি। ও ক্ষমা না করলে আমি মরেও যে শান্তি পাবো না। এমন কথা কেন বলছো আম্মা? তুমি আমাদের ছেড়ে যাবে কোথায়? ফিরোজা বেগম আঁচল দিয়ে চোখের পানি মুছলেন, মেয়ের মাথায় আদুরে স্পর্শ রেখে বললেন। মায়েরা তো আজীবন থাকে না মা। মধু কেঁদে উঠল, মায়ের কোলে মুখ গুজে ডুকরে উঠল। দরজায় কড়া নাড়লেন বক্কর। মধু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বক্কর ফরাজি বসলেন স্ত্রীর পাশে। ফিরোজা বেগমের চোখের নিচে কালো দাগ পড়েছে, শরীরটা শুকিয়ে গেছে আগের তুলনায়। ফিরোজা বেগম স্বামীকে দেখে হাসলেন, হেসেই বললেন, এই সংসারে দ্বিতীয় কোনো নারীকে নিয়েই শোনা যেন। আমার সংসারের ভাগ অন্য নারী বসালে দুঃখ পাবো আমি। বক্কর বললেন। পাগল হয়ে গেছো তুমি, ওষুধ খাও ঠিক মতো। ফিরোজা বেগম বালিশে মাথা রেখে চোখ বন্ধ করলেন। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল চোখের জল। মধু বাহিরে এসেছে। তীব্র বাতাসের ছন্দে যেন তার খোপা করা চুলগুলো খিলখিল করে হাসছিল। পাশে ওয়াহিদ বসে আছে চুপচাপ। মধু বলল, আমার একটা কথা রাখবেন? ওয়াহিদ উত্তর দিল না। মধু বলল, আপনি চলে যান, এই গ্রামের মানুষগুলো ভালো নয়। তুমি চলো আমার সাথে। এ হয় না। কেন হয় না? আপনি বুঝতে কেন পারছেন না? বুঝতে চাইছি না। মধু চোখ বন্ধ করলো, কণ্ঠ কেঁপে এলো মুহূর্তেই। তবুও নিজেকে শক্ত রেখে বলল, আপনি চলে গেলে আমি শান্তি পাবো। ওয়াহিদ দূরত্ব রেখে মধুর মাথায় হাত রাখলো, বলল, যাব তোকে সাথে করে। পুরো বাড়ি নিশ্চুপ। মধ্যরাত পেরিয়ে ঘনিয়ে আসছে ভোরের আলো। কেমন গুমট গুমট ভাব পুরো বাড়িতে। তাহসিন আর ময়ূরী তখন নামাজে দাঁড়িয়েছে পরিষ্কার হয়ে। নামাজ শেষে তাহসিন বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। ময়ূরী ঘরের দরজা খুলে বেরোলো বাহিরে। শাশুড়ির ঘর থেকে ফাহাদের কান্নার শব্দ ভেসে আসছে। সে জানে ফাহাদ এই সময়ে ময়ূরীকে কাছে না পেলে এভাবেই কাঁদে। সে তাড়াতাড়ি নিচে নেমে এলো। শাশুড়ির দরজার শব্দ করতেই ভিতর থেকে অরুণিমা বেগম দরজা খুলে দিলেন। অনেক থামানোর চেষ্টা করলাম, থামছেই না। ময়ূরী ক্ষমা চেয়ে বলল, মাফ করবেন আম্মা, এই রাত করে আপনার ঘুমের ব্যাঘাত ঘটলো। ক্ষমা চাইছো কেন? ও তো আমার ছেলের মতোই। ময়ূরী বিছানার নিকট এগিয়ে যেতেই ফাহাদ হামাগুড়ি দিয়ে বোনের বুকে হামলে পড়ল। ময়ূরী ভাইয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, শোনা, কাঁদছিস কেন? ফাহাদ কাঁদো কাঁদো গলায় বলে, আম্মা কই আপা? আম্মা তো বাড়িতে, মায়ের কথা মনে পড়ছে? কাল নিয়ে যাব। তৎক্ষণাৎ বাড়ির সদর দরজায় শব্দ হয়। বাড়ির দারোয়ান ডাকছে বাহিরে থেকে। অরুণিমা বেগম অবাক হলেন। এই সময়ে দরকার ছাড়া তো দারোয়ান ডাকে না। বাহিরে তখনও আলো ফুটতে শুরু করেছে। ড্রয়িং রুমে বাড়ির কিছু মহিলা উপস্থিত হয়েছেন রজনী বেগমের সাথে। বাহিরে থেকে রজনী বেগম দরজা খুলে দিতেই দেখতে পেলেন সদর দরজার সামনে দারোয়ান আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। তিনি কপাল কুঁচকে বললেন, কি হয়েছে? এমনি সাতশো করে শব্দ করতেছ কেন? দারোয়ান শুকনো ঢোক গিলে বললেন, ছোট আম্মা যান কই? কেরা? তাহসিনের বউ? জি, তিনি কই? হট্টগোলের শব্দ শুনে ময়ূরী বেরিয়ে আসে ঘর থেকে। গুটি গুটি পায়ে পিছনে ফাহাদও পিছনায় বোনের। ময়ূরীর মুখ তখন ভীষণ শুকনো। ক্লান্ত শরীর নিয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আমাকে কেন খুঁজছেন? জি, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে? দারোয়ান কাপা গলায় বললেন, আপনার মা মধ্যরাতের পর ইন্তেকাল করেছেন। ময়ূরীর চোখে মুহূর্তেই অন্ধকার নেমে এলো। তার গলায় কণ্ঠ আটকে এলো। বুকের ভিতর যেন কোনো আগুন জ্বলে উঠল। হাত জড়িয়ে ধরে ফাহাদকে দেখল। ছোট্ট ভাইয়ের চোখও ভেজা। ময়ূরীর শরীর কেঁপে উঠল। হঠাৎ চিৎকার করে সে জোরে বলতে লাগলো, না না, এটা হতে পারবে না আম্মা। ময়ূরী সদর দরজা ঠেলে বাহিরে দৌড়ে গেল। বাতাসের সঙ্গে তার চুল উড়ছিল। মাথার আঁচল কখন কাঁধ পেয়ে নেমে গেছে বলতেও পারছে না। হাউমাউ করে ছুটে গেল বাড়ির গেটের দিকে। ভিজে মাটির রাস্তা ধরে ছুটতে লাগলো সে। ফাহাদ তার পিছনে ছুটতে চেষ্টা করলো, কিন্তু ছোট হয় তাকে ঠিক ধরা সম্ভব হলো না। আপাকে চিৎকার করে কাঁদতে কাঁদতে ছিটকে পড়ল কাদামাটিতে। বাড়ির মানুষ হতবাক। অরুণিমা বেগম ছুটে এসে ফাহাদকে কোলে তুলে নিলেন। সে হাউমাউ করে কাঁদছে, কোল থেকে ছুটে নিচে নামতে চাইছে। হাহাকার ভরা সকাল। নিচে হইচই শুনে তাহসিন সহ বাড়ির অনেকেই নেমে এলেন নিচে। নিচে এসে এমন সংবাদ শুনে তাহসিন ছুটল বাড়ির বাহিরে।
গ্রামের সকালের হালকা আলো, মেঘলা আকাশ, ভেজা মাটির গন্ধ সবই যেন তার কাদো চোখের সঙ্গে মিলেমিশে এক গভীর শূন্যতা এবং বেদনা ছায়া ফেলেছে। ময়ূরী আর থামতে পারল না। তার সব শক্তি, সব আশা, সব মায়ের ভালোবাসা এক মুহূর্তেই যেন হাতছাড়া হয়ে গেছে। চিৎকারের আওয়াজ গ্রামের ধ্বনির সঙ্গে মিলেমিশে চারপাশে ভেসে গেল। নিঃশব্দ ঘরের শান্তি ভেঙে শোকের এক গভীর প্রতিধ্বনি সৃষ্টি করল। গ্রামের রাস্তায় তখন পুরুষ মানুষ ছিলেন সব। নামাজ শেষে হয়তো বাড়ির রাস্তা ধরেছিলেন। চেয়ারম্যান বাড়ির ছোট বউকে এমন করে ছুটতে দেখে সকলেই হতবাক। গ্রামের পুরুষদের হতবাক দৃষ্টির মধ্যে ময়ূরীর চিৎকার ধ্বনিত হলো, আম্মা আম্মা। সেখানে থেকে বাতাসের সঙ্গে মিলেমিশে যেন আকাশেও পৌঁছে গেল। কেউ এগিয়ে এসে কিছু বলতে পারল না। সবাই শুধু স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। বাড়ির আঙিনায় পা রাখতেই শরীর জমে এলো শূন্যতায়। উঠোনে কত মানুষের ভিড় জমেছে। ঘরের ভিতর থেকে মধুর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। ময়ূরী পাগলের মতো ছুটে গেল ঘরে। মায়ের ঘরের ভিতর প্রবেশ করতেই হাঁটু ভেঙে এলো। বিছানার মায়ের নিথর দেহটা পড়ে আছে। মধু হাউমাউ করে কাঁদছে। চাচি শবনম তার পাশেই। বকর নিশ্চুপ হয়ে ঘরের এক কোণায় বসে আছেন। ময়ূরী হামলে পড়ল মায়ের পায়ের কাছে। মায়ের দুপা জড়িয়ে ধরে চিৎকার করে পড়ল, ও আম্মা, আমায় দেখো একবার, আমার দিকে তাকাও আম্মা। তুমি আমাদের রেখে কি করে চলে গেলে? তাকাও না আম্মা। চাচি এগিয়ে এসে ময়ূরীকে জড়িয়ে ধরলেন। তার চোখ হয়েও পানি চিকচিক করছে। তিনি ময়ূরীর গালে মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মা আর নাই, চিৎকার করিস না মা। ও চাচি, আমার আম্মা কি হয়েছে? আমার মা কথা বলে না কেন? তারে ডাকো, তারে বলো না ময়ূরী আসছে। ঘরের ভিতর তখন তাহসিন ছুটে এলো। এত এত মানুষের মধ্যে প্রথমেই শাশুড়ির নিথর শরীরটা চোখে পড়ল। তারপর চোখ গেল বউয়ের দিকে। সে এগিয়ে গিয়ে বউকে বুকে জড়িয়ে ধরল। ময়ূরী হাওমাও করে বলল, আপনি বলুন না আমাকে, আমি এসেছি তো, আমি এসেছি। আমি আমার সাথে রাগ করবো না। আমি কথা আটকে এলো কণ্ঠে। হাহাকারে ভরা পুরো বাড়ি। তাদের সাথে যেন আকাশটাও কাঁদছে। চেয়ারম্যান বাড়ির প্রায় অনেকেই এসেছেন ফরাজি বাড়ি। বেলা হয়েছে বেশ। মহিলারা শেষ গোসল করাচ্ছেন ফিরোজা বেগমকে। মধুকে চাচি জড়িয়ে ধরে রেখেছেন। ছোট্ট ফাহাদ বাবার কোলে মুখ লুকিয়ে ছলো ছলো চোখে সব পর্যবেক্ষণ করছে। বাচ্চাটা জানেই না তার মা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। জানাজা হলো খানিকক্ষণ আগেই। কত মানুষ বাড়ি জুড়ে। মায়ের কবর খোঁড়া হলো ময়ূরীদের বাড়ির পাশেই বড় জাম গাছের পাশে। ফিরোজা বেগমের লাশটা যখন মাটিতে রাখা হলো তখন বক্কর ফরাজি প্রথম মাটি ফেলার পর ফিসফিস করে বললেন, অতি শীঘ্রই তোমার সাথে দেখা হবে ফিরোজা। বাড়িটা পুরো শান্ত। উঠোন জুড়ে সব আত্মীয়। তাহসিন আর ওয়াহিদ শ্বশুরের পাশে বসে তখন। বক্কর ফরাজি ওয়াহিদের হাত চেপে ধরে ক্লান্ত গলায় বললেন, তোমরা ছাড়া আমার আর কি আছে? আজ তোমাদের কাছে আমার কিছু চাওয়া আছে। তিনি থেমে তাহসিনের দিকে তাকিয়ে বললেন, আমার ছোট মেয়েকে তোমার হাতে অনেক ভরসা করে তুলে দিয়েছি তাহসিন। তার পড়াশোনা করার ইচ্ছে আছে অনেক। আমার সন্তান তোমার স্ত্রী, তার ভালো মন্দ তুমিই ভালো বুঝবে। তাহসিন বলল, আব্বা, আপনি ওখানে চিন্তা করছেন কেন? আমার স্ত্রীর স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। তিনি শুকনো ঢোক গিলে বললেন। জানি এই আবদার রাখা ঠিক নয়। থেমে দূরে ময়ূরীর বুকে লেপ্টে থাকা ছোট্ট ফাহাদকে দেখে বললেন, আমার ছেলেটা অনেক ছোট, ওর বুঝ বুদ্ধি এখনো হয়নি। আমার যদি কিছু হয়ে যায়, আমার বাচ্চাটাকে তোমরা দেখে রেখো। তাহসিন ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। খবরের পাশে ময়ূরী, মধু আর ফাহাদ বসে আছে। ময়ূরীর বুকে ছোট্ট ফাহাদ কাঁদছে অবুঝ বাচ্চার মতো। কি নিষ্পাপ চেহারা বাচ্চাটার। মা কি জিনিস বোঝার আগেই মা হারা হলো বাচ্চাটা। বোনের বিদায়ে তাহসিন আর গেল না। বউকে রেখে যাওয়া সম্ভব না তার পক্ষে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। বাড়ি খালি হয়ে এসেছে। সন্ধ্যার পর বাড়িতে এলেন মেম্বার আর তার কিছু লোক। সাথে ছিল রাজু। ময়ূরী তখন চুপচাপ বসে আছে চৌকিতে। পাশেই পুতুল চুপটি করে বসে। মেম্বারকে দেখে তাহসিন এগিয়ে এলো। মেম্বার বললেন, তোমার শাশুড়ির মৃত্যু সংবাদ শুনে ভীষণ দুঃখ পেয়েছি। ময়ূরী উঠে দাঁড়িয়েছে। সে মেম্বারকে সালাম করেনি। মেম্বার ঠোঁট বাঁকিয়ে হেসে ময়ূরীকে উদ্দেশ্য করে বললেন, ছোট বয়সে মেয়ে সামলাতে কষ্ট হচ্ছে নাকি বৌমা?
ময়ূরী উত্তর দিল না। তাহসিন গম্ভীর গলায় বলল। তুমি ঘরে যাও। ময়ূরী ঘরে যেতেই সে বলল। বসুন আপনারা। তাহসিন তাদের বারান্দায় বসালো। বকুর বেরিয়ে এলেন ঘর থেকে। মেম্বার দেখে আস্তে ধীরে বসলেন। রাজু এদিক ওদিক তাকিয়ে মধুকে খুঁজছে। কি আর করবা বক্কর, মানুষ তো আর আজীবন বেঁচে থাকে না। আল্লাহ সৃষ্টি, আল্লাহ নিয়ে গেছে। বক্কর বললেন। আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। একটা কথা বলতে আসলাম, জানি এই সময় এই কথাটা বলা ঠিক না, কিন্তু আমার হাতে সময় যে অনেক কম। কি কথা? দেখো, তোমার ছোটো মেয়ের তো বিয়ে দিলে, এখন বাড়িতে তোমার একটা বউ নাই, আছে শুধু যুবতী একটা মাইয়া। তবে নিয়ে তো আর সব সময় চিন্তা করা যায় না, তাই না? বক্কর মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন। ভাবছি মেয়েটা বিয়ে দিয়ে দিব। মেম্বার হাসলেন, বললেন। সেই তো তারে নিয়ে কথা বলতে আসলাম। তাহসিন কপাল কুঁচকে রেখেছে। এই মেম্বারকে নিয়ে কোনো বিশ্বাস নেই। তিনি বললেন। আমার ছেলে মানে রাজুর বউ বানিয়ে নিয়ে যাই, তাহলে আপনার আপত্তি আছে? বক্কর চুপ রইলেন। তিনি এই প্রস্তাবে রাজি নন। খুব ভালো করেই বুঝতে পারলেন মেম্বার। অতঃপর তাহসিন মুখ খুলল। মাফ করবেন চাচা, মধুমিতার তো বিয়ে ঠিক হয়েছে। মেম্বার আশ্চর্য হয়ে বললেন। কার সাথে? ওর মামাতো ভাই ওয়াহিদ, গ্রামে যে নতুন এসে এসছে। রাজু জোয়াল শক্ত হলো। ক্রোধে দাঁত চাপলো। মেম্বার খানিক লজ্জায় পড়লেন। তিনি ভাবলেন প্রস্তাব প্রত্যাখ্যান করে অপমানিত হয়েছেন। তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। সিঁড়ি ডেঙিয়ে নিচে নেমে পড়লেন। প্রস্তাবটা একবার ভেবে দেখেন বক্কর, সোনার ডিম হাতছাড়া করলে আবার মেয়ের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। মেম্বারের কথাটা বাতাসে ঝুলে রইল বিষের মতো। তিনি আর রাজু দ্রুত বেরিয়ে গেলেন। উঠোনে নেমে গেটের দিকে হাঁটতে হাঁটতে রাজু একবার পিছনে তাকালো। চোখে চাপা আগুন, অপমান আর দখলের লোভ একসাথে জমে আছে। বারান্দায় নীরবতা নেমে এলো। তাহসিন শক্ত মুখে দাঁড়িয়ে রইল। বক্কর ফরাজি দীর্ঘশ্বাস ফেললেন। বুকের ভিতরটা হাহাকার করে উঠছে, কিন্তু চোখে জল নামছে না। আজ যেন সব জল আগেই ফুরিয়ে গেছে। রাতে চাচি সবার জন্য খাবার নিয়ে গেলেন, কিন্তু একটা মানুষও খাবার মুখে নিল না। ময়ূরী শুয়ে আছে ঘরে, পাশে ফাহাদ আর পুতুল ঘুমোচ্ছে। মধু এলো ঘরে, বোনের পাশে শুয়ে ফুপিয়ে বলে উঠল। আজ তোর কাছে থাকি। ময়ূরী ঠোঁট কামড়ে চোখের পানি মুছে নাক টেনে বলে। থাক। 3 ভাই বোন একই বিছানায় শুয়ে আছে। একজন অবুঝ এক শিশু, না সে মায়ের অভাব বুঝতে পারছে আর না বুঝতে পারছে মাকে আর কখনো দেখা হবে না। বাকি 2 বোন দুঃখ চেপে রেখেছে দুটো ছোট ছোট বুকে। ঘরটা নিস্তব্ধ, শোকের ভারে যেন বাতাসও ভারী হয়ে আছে। বাহিরে মেঘলা আকাশ, মাঝে মাঝে হালকা বাতাস এসে জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছে, ঠিক যেন কারো অদৃশ্য দীর্ঘশ্বাস। মধু শুয়ে আছে চিত হয়ে, চোখ দুটো বন্ধ, কিন্তু ঘুম নেই। মায়ের কণ্ঠটা বারবার কানে বাজছে। মায়েরা তো আজীবন থাকে না মা। আজ বুঝছে কথাটার ওজন কতটা ভয়ানক। পাশে ফাহাদের নিঃশ্বাস, ছোট্ট বুক ওঠানামা করছে অনিয়মিত ছন্দে। ময়ূরী আলতো করে হাত বাড়িয়ে ভাইয়ের মাথায় হাত রাখলো। আঙুলের ছোঁয়ায় যেন বুকের ভিতর কিছু একটা ভেঙে পড়ল। এই শিশুটার জীবনে আজ থেকে আম্মা শব্দটা শুধু গল্প হয়ে রইল। মধু পাশ ফিরিয়ে কাপা গলায় ফিসফিস করে বলল। আম্মা তো বলেছিল কবরের পাশে গেলে সব কথা শুনবে। আম্মা কি সত্যিই শুনবে? ময়ূরী চোখ বেয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ল। শুনবে। মধু আর কথা বলতে পারল না। বালিশে মুখ গুজে চাপা কান্নায় ভেঙে পড়ল। ময়ূরী তাকে বুকে টেনে নিল, ঠিক যেভাবে ফিরোজা বেগম একদিন তাদের জড়িয়ে ধরতেন। 3 জনের নিঃশ্বাস একসাথে মিলেমিশে গেল। একটা ছোট্ট পরিবারের শেষ আশ্রয় যেন এই একটাই বিছানা। ঘরের কোণে রাখা কুপিটা নিভু নিভু হয়ে চলছে। আলো ছায়ার ফাঁকে ময়ূরীর মনে হলো মা যেন এখনও ঘরের ভিতরেই আছেন। চৌকির পাশে বসে আঁচল দিয়ে চোখ মুছছেন আর বলছেন, কাঁদিস না মা, মায়েরা কখনো মরে না, মায়েরা সত্যি কখনো মরে না। মা শব্দটা ছোট হলেও এর মূল্য ততটাই মূল্যবান। আম্মার সাথে আগে কতই না ঝগড়া হয়েছে 2 বোনের, কত বকা খেয়েছে আম্মার কাছে। আজ তো আম্মা নেই, আর কেউ বকবে না, শাসন করবে না, ভালোবেসে বুকে টেনে নিবে না। ষোড়শী বালিশে মুখ গুজে হু হু করে কাঁদছে। কেমন করে এই যন্ত্রণা সইবে সে? এই যন্ত্রণা যে সয়ে নেওয়ার মতো নয়।
তখন মধ্যরাত। মধু চলে গিয়েছিল কিছুক্ষণ থেকেই। তাহসিন এসেছিল ঘরে। সে ঘুমে থাকলেও ছোট ফাহাদ যেন বোনের কষ্টটুকু টের পেল। পাশে শুয়ে থাকা ফাহাদ পিটপিট করে চোখ খুলে আবছা আলোয় বোনের দিকে তাকালো। হামাগুড়ি দিয়ে নিকটে এগিয়ে গিয়ে আধো স্বরে বলল, ও আপা, আপা। বাচ্চাটার কণ্ঠস্বর শুনে যেন কান্না আরও দ্বিগুণ হলো। মেয়েটা মুখ তুলে পাশে তাকিয়ে ভাইকে দেখে উঠে বসলো। ফাহাদ শরীর ঘেঁষে আসতেই ময়ূরী হাত বাড়িয়ে ভাইয়ের গালে হাত রেখে বলল, কি হয়েছে সোনা, উঠলি কেন? ফাহাদ ঠোঁট উল্টে বলে, আমি খিদা লাগছে।